ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একের আই বলেছে একটি সমতল আয়নার তলের সঙ্গে 35 ডিগ্রি কোণে আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? সমতল আয়নার উপরে 35 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে মানে আপাতন কোণের মান হবে 90 মাইনাস 35 মানে 55 ডিগ্রি। তো আপাতন কোণ সমান হচ্ছে প্রতিফলন কোণ, তাই প্রতিফলন কোণের মানও হবে 55 ডিগ্রি। 2, তরলে চাপ ক্রিয়া করে সব দিকে সমানভাবে। 3, হাইড্রোলিথের সংকেত CaH2। 4, এক্স পরমাণুটিতে আধানযুক্ত কণার সংখ্যা 2Z হবে, কারণ যেহেতু এখানে Z মানে হচ্ছে প্রোটন সংখ্যা, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন থাকে, প্রোটন প্লাস ইলেকট্রন, তাই 2Z। 5 বলেছে কার্বনে যে রূপভেদটির দ্বারা গ্যাসের অধিশোষণ ঘটে সেটি সক্রিয় চারকোল। 2 এর আইতে বলেছে এমন একটি ধাতুর নাম লেখো যা অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, জিঙ্ক, Zn। 2 বলেছে এসআইতে তাপন মূল্যের একক জুল পার কেজি। 3, বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণ 24.5 ডিগ্রি, এই ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান হবে 90 ডিগ্রি। 4, অভিকর্ষ বল অনুপস্থিত থাকলে তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতার মান 0। 5, H+ আয়নে ইলেকট্রন আর নিউট্রনের সংখ্যা 0। 3 এর আইতে বলেছে আয়নীয় যৌগে অণুর অস্তিত্ব নেই কেন? লিখবে আয়নীয় যৌগ ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা গঠিত হয়। এরা পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। সমযোজী যৌগের মধ্যে উপাদান অণুর অস্তিত্ব থাকে, কিন্তু আয়নীয় যৌগ সর্বদা আয়নিত অবস্থায় থাকে বলে আয়নীয় যৌগে অণুর অস্তিত্ব নেই। 2 বলেছে হাইড্রোজেন প্রস্তুতিতে গাঢ় HCl ব্যবহার করা হয় না কেন? লিখবে গাঢ় HCl খুব উদ্বায়ী। জিঙ্ক এবং HCl এর বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হলেও তাতে অ্যাসিড মিশে থাকে, ফলে বিশুদ্ধ H2 পাওয়া যায় না, মানে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় না। তাছাড়া বিক্রিয়ায় যে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয় তা ধাতব জিঙ্কের উপর আস্তরণ ফেলে, তাই বিক্রিয়া বন্ধ হয়ে যায়। 2 এর অথবাতে বলেছে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে যে বিক্রিয়া ঘটবে তা সমীকরণ সহ লেখো। এই যে অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা থাকার ফলে হাইড্রোজেন বিজারক রূপে কাজ করে। উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি রঙের কপার উৎপন্ন হয়, হাইড্রোজেন নিজে জারিত হয়ে জলে পরিণত হয়। এই বিক্রিয়াটা দিয়ে দেবে। 3 বলেছে কোন স্থানের বায়ুমণ্ডলীয় চাপ 76 সেমি, উঁচু পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলস্তম্ভের উচ্চতা কত হবে তা নির্ণয় করো। এইটা লিখবে যে স্বাভাবিক অবস্থায় বায়ু যে চাপ দেয় তার পরিমাণ 10.3 মিটার, উঁচু জলস্তম্ভ যে পরিমাণ চাপ দেয় তার সমান, এবং 76 সেমি উঁচু পারস্তম্ভ যে পরিমাণ চাপ দেয় তার সমান। তাহলে 10.3 মিটার জলস্তম্ভের উচ্চতা হবে জল ব্যবহার করলে। 4 বলেছে একটি কাঁচের বলকে গ্লিসারিনে ডোবালে বলটি অদৃশ্য হয় কেন? এখানে বলেছে কাঁচের বলকে গ্লিসারিনে ডোবালে, আর এখানে বলেছে গ্লিসারিনের মধ্যে কাঁচ নির্মিত দণ্ড রাখলে অদৃশ্য হয়ে যায় কেন? দুটি মাধ্যমে প্রতিসরাঙ্ক প্রায় সমান বা প্রায় সমান হলে সেই দুটি মাধ্যমকে পরপর বা একটিকে অন্যের মধ্যে রাখলে তারা একত্রে একটি অভিন্ন মাধ্যমে তুল্য আচরণ করে। এক্ষেত্রে মাধ্যম দুটিতে আলোর বেগের মান অভিন্ন বা প্রায় সমান হওয়ায় আলোকরশ্মি কোনো রকম প্রতিফলন বা প্রতিসরণ না ঘটে সরাসরি নির্গত হয়। এই পর্যন্ত লিখে দেবে। সরাসরি নির্গত হয়, সেই জন্য গ্লিসারিনের মধ্যে কাঁচের বলকে রাখলে সেটি অদৃশ্য হয়। অথবা বলেছে আলোর লম্বা আপতন বলতে কি বোঝায়? সেক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান কত? লিখবে আলোকরশ্মি কোনো প্রতিফলক তলের উপর অঙ্কিত লম্ব বরাবর আপতিত হলে তাকে লম্ব আপতন বলা হয়ে থাকে। এক্ষেত্রে আপতন কোণ সমান প্রতিফলন কোণ সমান 0 ডিগ্রি হয়। 5 বলেছে জৈব গ্যাস শক্তি কাকে বলে? জৈব গ্যাস শক্তি ব্যবহারের একটি অসুবিধা লেখো। জৈব গ্যাস শক্তি কাকে বলে? এই যে বলেছে যে জৈব গ্যাস শক্তি কাকে বলে। জৈব গ্যাস শক্তি ব্যবহারের 2টি অসুবিধা। লিখবে যে গার্হস্থ্য জৈব আবর্জনা, শিল্পজাত জৈব আবর্জনা, কৃষিজাত জৈব আবর্জনা প্রভৃতিকে বায়ুর অনুপস্থিতিতে বৃহদাকার প্রকোষ্ঠ বা মাটির নিচে বড় গর্তে রেখে জীর্ণকরণ করে যে গ্যাস উৎপন্ন হয় তাকে জৈব গ্যাস বলা হয়। আর এই অবায়বীয় জীর্ণকরণ প্রক্রিয়া জৈব আবর্জনাকে বায়ুর
অনুপস্থিতিতে জীর্ণকরণ করে মূলত মিথেন গ্যাস পাওয়া যায়, তাই এই প্রক্রিয়াকে জৈব মিথেন উৎপাদন প্রক্রিয়া বলে। এছাড়া CO2, H2S মানে হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন আর সামান্য পরিমাণে জলীয় বাষ্প উৎপন্ন হয়। এই সমস্ত জৈব গ্যাস থেকে উৎপাদিত শক্তিকে জৈব গ্যাস শক্তি বলা হয়ে থাকে। আর জৈব গ্যাস শক্তি ব্যবহারের একটি অসুবিধা এখানে একটি চেয়েছে। তো এক হচ্ছে গ্রামাঞ্চলে গবাদি পশুপালন তথা বায়োগ্যাস প্রকল্প গড়ে তোলা সম্ভব হলেও শহরাঞ্চলের ক্ষেত্রে এই প্রক্রিয়ার শক্তি উৎপাদন অসুবিধাজনক। আর দুই, এই শক্তিকে সঞ্চয় করা যায় না, প্রয়োজন অনুযায়ী উৎপাদন করতে হয়, যদিও এই শক্তি উৎপাদনের খরচ কম। তো যে কোনো একটা অসুবিধা দিয়ে দেবে। 4-এ আসি। 4-এর আইতে বলেছে তরলে সমোচ্চশীলতা ধর্ম বলতে কি বোঝায়? আর জলপূর্ণ আর গাঢ় নুনপূর্ণ একই আকারে দুটি বোতলের সম উচ্চতায় দুটি ছিদ্র করলে কোন বোতলটি দিয়ে তরল নির্গমনের বেগ বেশি হবে এবং কেন? লিখবে তরলের একই অনুভূমিক তলে থাকা দুটো বিন্দুতে চাপের পার্থক্য হলে তরল সর্বদা বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাই পরস্পর সংযুক্ত বিভিন্ন পাত্রে জলের উপরিতল অনুভূমিক থাকে এবং সর্বদা একই উচ্চতায় থাকতে চায়। তরল এই ধর্মকে সমোচ্চশীলতা ধর্ম বলা হয়ে থাকে। তারপরে যে অংশটা বলেছে যে জলপূর্ণ আর নুনপূর্ণ একই আকারে দুটো বোতলের সমউচ্চতায় দুটো ছিদ্র করলে কোন বোতলটি দিয়ে তরল নির্গমনের বেগ বেশি হবে এবং কেন? এই যে একই মাপের এবং হুবহু একই রকম দুটো প্লাস্টিকের তৈরি বোতলের দেয়ালে তলদেশের খুব কাছে তলদেশ থেকে একই উচ্চতায় একটি করে ফুটো করা হলো। দুটো ফুটোতেই আলাদা আলাদা ভাবে বাঁকানো যায় এমন প্লাস্টিকের তৈরি হুবহু একই রকমের দুটো সরু নল লাগানো হলো। সুচির ইনজেকশনের সিরিঞ্জ ব্যবহার করে প্লাস্টিকের নলগুলিতে কেরোসিন তেল ভর্তি করা হলো। এখন বোতল দুটির একটিতে জল, অন্যটিতে একই আয়তনের গাঢ় নুন জল দিয়ে পূর্ণ করা হলো। এই অবস্থায় নল দুটির লম্বা বাহুগুলোর কেরোসিনের স্তম্ভের উচ্চতা একটু নজর করলেই দেখবে যে বোতলে গাঢ় নুন জল রাখা হয়েছে সেই বোতলের সঙ্গে যুক্ত প্লাস্টিকের নলের লম্বা বাহুতে কেরোসিন স্তম্ভের উচ্চতা বেশি হচ্ছে। দুটি বোতলেই ছিদ্র থেকে তরলের উপরের তলের উচ্চতা একই। দুটি তরলের ক্ষেত্রেই ছিদ্রের কাছে তরলের চাপ একই হবার কথা, কিন্তু গাঢ় নুন জলের ক্ষেত্রে চাপের মান বেশি, কারণ গাঢ় নুন জলের ঘনত্ব জলের চাইতে বেশি। তাহলে একই উচ্চতা হওয়া সত্ত্বেও গাঢ় নুন জলের ক্ষেত্রে চাপ বেশি হবে। তাহলে জলপূর্ণ থেকে গাঢ় নুনপূর্ণ যে জল তার ঘনত্ব বেশি হওয়ার জন্য তার চাপ বেশি হবে এবং গাঢ় নুনপূর্ণ বোতল থেকে তরল নির্গমনের বেগ বেশি হবে। অথবাতে বলেছে, এতে বলেছে 5 কেজি ভরের একটা বস্তু টেবিলের উপরে রাখা আছে, এখানে কি বস্তুটির উপর কোনো ঘর্ষণ বল ক্রিয়া করছে? ব্যাখ্যা করো। লিখবে যে এখানে যে না, বস্তুটির ওপর কোনো ঘর্ষণ বলই ক্রিয়া করছে না, কারণ বস্তুটির ওপর টেবিল বরাবর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তাই এর ওপর স্থিত ঘর্ষণ বলের মান শূন্য। আবার বস্তুটি যেহেতু গতিশীল নয়, তার এর উপরে প্রযুক্ত চলঘর্ষণ বা গতিশীল ঘর্ষণ বলের মানও শূন্য। বিতে বলেছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। 1 লিটার পারদের ভর কত গ্রাম? এই উত্তরটা লিখবে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি, মানে ওই সেন্টিমিটার কিউব বলতে বোঝায় 1 ঘন সেন্টিমিটার আয়তনের পারদের ভর হচ্ছে 13.6 গ্রাম। আচ্ছা, এবারে এই অঙ্কটা করবে যে আমরা জানি 1 লিটার সমান হচ্ছে 1000 ঘন সেমি, তাহলে পারদের ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, মানে 13.6 গ্রাম পার ঘন সেমি, অর্থাৎ 1 ঘন সেমি পারদের ভর 13.6 গ্রাম, তাহলে 1000 ঘন সেমি পারদের ভর গুণ করে 13.6 কেজি, তাহলে 1 লিটার পারদের ভর 13.6 কেজি বা 13,600 গ্রাম। দুইতে বলেছে চিত্র অনুযায়ী পিও আর কিউও আপতিত রশ্মির জন্য প্রতিসৃত রশ্মি দুটি গতিপথের অভিমুখ নির্দেশিত রশ্মি চিত্র অঙ্কন করো। তো চিত্রটা এরকম হবে, যেহেতু এটা হচ্ছে ঘন মাধ্যম আর এটা হচ্ছে লঘু মাধ্যম। পিওটা এরকম ওসি হবে আর এখান থেকে কিউওটা গিয়ে এরকম ওডি হয়ে যাবে, মানে রশ্মিটা এই বরাবর যাবে। বিতে বলেছে মরীচিকা
আলোর কোন ধর্মের জন্য সৃষ্টি হয়? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। তিনি বলেছে সমযোজী এবং আয়নীয় যৌগের মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? আর পদার্থের চতুর্থ অবস্থাটা কি? পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা। লিখবে আয়নীয় যৌগে স্ফুটনাঙ্ক বেশি হয় কারণ আয়নীয় যৌগে বিপরীত আধানযুক্ত আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা দৃঢ় আর সুশৃঙ্খল ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট কেলাস জালক গঠন করে। কেলাস জালকের মধ্যে অবস্থিত আয়নগুলিকে তাদের অবস্থান থেকে বিচ্ছিন্ন করতে বেশি তাপশক্তির প্রয়োজন হয়। অপরপক্ষে সমযোজী যৌগের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল দুর্বল হওয়ায় অণুগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে বেশি তাপশক্তি প্রয়োজন হয় না। আর পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা অবস্থা। অথবা এ বলেছে আয়নীয় বন্ধনকে যৌগের প্রকৃত বন্ধন বলা যায় না কেন? এই উত্তরটা লিখবে যে আয়নীয় যৌগের ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদানের ফলে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত থাকে। এদের মধ্যে কোনো ইলেকট্রন জোড় থাকে না এবং আকর্ষণ বলের কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না, তাই আয়নীয় যৌগের বন্ধনকে যৌগের প্রকৃত বন্ধন বলা যায় না। বিতে দিয়েছে অন্তর্ধৃতির শর্ত লেখো। অন্তর্ধৃতির শর্ত এক হচ্ছে সাধারণ বা অল্প উষ্ণতায় ঘটে। 2 পদার্থের উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে অন্তর্ধৃতি বাড়ে। 3 বিশেষ কতগুলো ধাতু যেমন প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, নিকেল ইত্যাদির ক্ষেত্রে এটি দেখা যায়। 4 দিয়েছে এ যৌগের সঙ্গে বি যৌগের বিক্রিয়ায় সি গ্যাস উৎপন্ন হয়। সি গ্যাসটি ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্সালেট দ্রবণে শোষিত হয়। এনোর সঙ্গে বিক্রিয়ায় সি গ্যাসটি বাদামি বর্ণ ধারণ করে। শুধু একে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করলে সি উৎপন্ন হয়। এ বি সি শনাক্ত করো আর রাসায়নিক সমীকরণ দাও। প্রথমে বলেছে এ যৌগের সঙ্গে বি যৌগের বিক্রিয়ায় সি গ্যাস উৎপন্ন হয়। তাহলে সি গ্যাস এই যে ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্সালেট দ্রবণ অক্সিজেনকে শোষণ করে দ্রবণে শোষিত হয় বলেছে, তাহলে অক্সিজেন, তার মানে সিটা হচ্ছে অক্সিজেন। এই বিক্রিয়াটা দেবে পটাশিয়াম ক্লোরেট। এ হবে পটাশিয়াম ক্লোরেট আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, বি হবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, সি হবে অক্সিজেন। সি হবে অক্সিজেন, সি গ্যাসটি পটাশিয়াম পাইরোক্সালেট। সিটা তাহলে হচ্ছে তোমার অক্সিজেন। আর নাইট্রাস অক্সাইডের সাথে বর্ণহীন নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড গ্যাস অক্সিজেনের সংস্পর্শে জারিত হয়ে বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করেছে। আর শুধু একে বেশি তাপমাত্রায় এই যে পটাশিয়াম এই যে দ্বিতীয় এই যে প্রথম 650 ডিগ্রি উষ্ণতায় গরম করে শিখাহীন জ্বলন্ত পাটকাঠি ধরলে জ্বলে উঠবে। এর থেকে বোঝা যায় বেশি উষ্ণতায় প্রথম টেস্ট টিউবে মানে পটাশিয়াম ক্লোরাইডকে 230 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে বা 650 ডিগ্রিতে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট, বি যৌগ হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, সি হচ্ছে অক্সিজেন। আর এই সমীকরণটা দিয়ে দেবে, এই সমীকরণটা দিয়ে দেবে। তাহলে এ হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, বি হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, সি হচ্ছে অক্সিজেন আর এই সমীকরণটা। অথবা বলেছে এতে বলেছে উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। উত্তপ্ত এই যে উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে ধাতব হাইড্রাইড উৎপন্ন হয়। যে সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন চালনা করলে NaH সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়। এই সমীকরণটা দিয়ে দেবে। বিতে বলেছে পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে বিশুদ্ধ জিঙ্ক ব্যবহার করা হয় না কেন? লিখবে বিশুদ্ধ জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে ধীরে, তাই এখানে অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া ব্যবহার করা হয়। অবিশুদ্ধ জিঙ্কের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া তাড়াতাড়ি ঘটে। এখান থেকে এই এতটা দিয়ে দেবে।
পাঁচে দিয়েছে ম্যাগনেসিয়াম ঘটিত আগুন কার্বন ডাই অক্সাইড দ্বারা নেভানো যায় না কেন, আর শুষ্ক বরফ কি? লিখবে যে বড় বড় অগ্নিকাণ্ডে বা ম্যাগনেসিয়াম ঘটিত আগুন নেভানোর জন্য CO2 ব্যবহার করা যায় না, কারণ ম্যাগনেসিয়াম ঘটিত আগুনে যে উচ্চ উষ্ণতা সৃষ্টি হয় তাতে CO2 বিয়োজিত হয়ে কার্বন আর অক্সিজেন উৎপন্ন করে। উৎপন্ন অক্সিজেন ম্যাগনেসিয়াম ধাতুর দহনে সাহায্য করে এবং আগুন না নিভিয়ে আরো তীব্রভাবে জ্বলতে সাহায্য করে। এই তাপে ম্যাগনেসিয়াম আরো উজ্জ্বলভাবে জ্বলতে থাকে। আর শুষ্ক বরফ হচ্ছে বরফ সাধারণ উষ্ণতা ও চাপে তরলে পরিণত হয়, কিন্তু কঠিন কার্বন ডাই অক্সাইড সাধারণ উষ্ণতা ও চাপে সরাসরি গ্যাসে পরিণত হয় বলে এটি সাধারণ বরফের মতো কোনো বস্তুকে ভিজিয়ে দেয় না। এই জন্য কঠিন কার্বন ডাই অক্সাইড বা কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। এবারে আসি লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্সে একের আইতে বলেছে দেহের বর্জ্য পদার্থকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করতে সাহায্য করে যে অঙ্গ তা হলো বৃক্ক। দুই বলেছে প্রদত্ত যে অণুজীবটি কোষ প্রাচীর থাকে তা হলো ব্যাকটেরিয়া। তিন আদা একটি গ্রন্থিকাণ্ড। চার বৃদ্ধি পোষক হরমোন সোমাটোট্রফিক হরমোন। পাঁচ বনের ক্যানোপি স্তর গঠন করে বৃক্ষ। দুইয়ের আইতে বলেছে জারবিল কি? আচ্ছা, এগুলো হচ্ছে সব এক নাম্বারে, তাই লিখবে জারবিল হচ্ছে ছোট ইঁদুরের মতো প্রাণী, বালি খুঁড়ে বালির ভেতরে থাকে, রাতের বেলা বের হয়, ক্যাঙ্গারুর মতো লাফাতে পারে, এদেরকে তাই ক্যাঙ্গারু ইঁদুরও বলা হয়। এরা হচ্ছে মরুভূমি অঞ্চলের প্রাণী। দুইতে বলেছে ডায়াবেটিস মেলিটাস কাকে বলে? লিখবে প্রতি 100 ml রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ 80 থেকে 120 মিলিগ্রাম। ইনসুলিন হরমোনের অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং মূত্রের মাধ্যমে শর্করা রেচিত হয়। এর ফলে দেহের ওজন হ্রাস পায় ও দেহ দুর্বল হয়ে পড়ে। এই অবস্থাকে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ বলে। তিনেতে দিয়েছে কেল্প কি? লিখবে কেল্প হচ্ছে খুব বড় সামুদ্রিক শ্যাওলা, সমুদ্রের অগভীর অংশে এরা জন্মায়। চারেতে বলেছে পেশিকোষের আবরণকে কি বলে? সার্কোলেমা। পাঁচে বলেছে হাইফি কি? লিখবে যে ছত্রাকের দেহ এককোষী গোলাকার বা সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি। এই সুতোর মতো অংশের নাম হলো হাইফি। তিনে আসি। তিনের আইতে বলেছে রাইবোজোম কাকে বলে? এর দুটি কাজ লেখো। রাইবোজোম কি? প্রোটিন এবং আরএনএ এর সমন্বয়ে গঠিত পর্দাবিহীন ছোট ছোট গোলাকার কোষীয় অঙ্গাণুকে বলা হয় রাইবোজোম। আর এর কাজ হচ্ছে লিখবে যে রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। এই সংশ্লেষিত প্রোটিন কোষের ক্ষয়পূরণে আর নতুন কোষ তৈরিতে অংশগ্রহণ করে। অথবাতে বলেছে প্রখর সূর্যালোকে দীর্ঘ সময় কোনো চারাগাছকে রাখলে পাতাগুলি নুয়ে পড়ে, আবার জলের উৎসের সংস্পর্শে এলে গাছটি আগের অবস্থায় ফিরে যায়। প্রথম এবং দ্বিতীয় ঘটনার কারণ কি হতে পারে? লিখবে প্রখর সূর্যালোকের প্রভাবে উদ্ভিদের পাতাগুলিতে রস শিথিল অবস্থার সৃষ্টি হয়েছে, ফলে পাতাগুলো নুয়ে পড়েছে। কারণ প্রথম ঘটনায় প্রখর সূর্যালোকের প্রভাবে উদ্ভিদ কোষ থেকে অধিক পরিমাণ জল বাষ্পীভূত হয়েছে, ফলে কোষগহ্বরে কোষরসের আয়তন কমে যায় এবং উদ্ভিদ কোষে রসস্ফীতি চাপ কমে যায়। এই কারণে পাতাগুলি নুয়ে পড়ে। দ্বিতীয় ঘটনায় গাছটি পুনরায় জলের উৎসের সংস্পর্শে এলে মূলরম জল শোষণ করে। এই জল কোষগহ্বরে কোষরসের আয়তন বৃদ্ধি করে, ফলে গাছের পাতাগুলি পুনরায় টান টান অবস্থা প্রাপ্ত হয়। দুইয়ে বলেছে একটি প্রোক্যারিওটিক অণুজীব এবং একটি ইউক্যারিওটিক অণুজীবের নাম লেখো। একটি প্রোক্যারিওট আর একটা ইউক্যারিওট অণুজীবের নাম। প্রোক্যারিওট হচ্ছে ব্যাকটেরিয়া, ইউক্যারিওট হচ্ছে প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। অথবাতে বলেছে ছত্রাককে উপকারী শত্রু বলার কারণ কি? লিখবে ছত্রাককে উপকারী শত্রু বলার কারণ হলো ছত্রাক উপকারী এবং অপকারী উভয় ভূমিকাই পালন করে। পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে জীবনদায়ী অ্যান্টিবায়োটিক পেনিসিলিন পাওয়া যায়। আবার পাউরুটি বা অন্যান্য খাবারে পেনিসিলিয়াম জন্মালে তা পাউরুটির পচন ঘটায় এবং খাদ্যে বিষক্রিয়ার সৃষ্টি করে। তিনেতে দিয়েছে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে কেন? লিখবে দেহের জরুরি অবস্থায় অর্থাৎ সংকটকালীন অবস্থায়
যেমন হচ্ছে ভয়, রাগ, মানসিক আবেগের সময় অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়। এই হরমোন এই সময় আমাদের দেহে হৃদস্পন্দনের হার, রক্ত প্রবাহের গতি বৃদ্ধি, তারারন্ধ্রের প্রসারণ, ত্বকের লোম খাড়া, অধিক ঘর্মক্ষরণ, সচেতনতা বৃদ্ধি, শ্বাসক্রিয়ার হার, রক্তচাপ ইত্যাদি বাড়িয়ে দিয়ে সংকট অবস্থা প্রতিরোধ করতে এবং চাপ মুক্ত হতে সাহায্য করে। জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে বলে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন বা আপৎকালীন হরমোন বলে। অথবাতে বলেছে অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? লিখবে অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি একই সঙ্গে অগ্ন্যাশয় গ্রন্থি একই সঙ্গে অন্তঃক্ষরা বা নালীবিহীন গ্রন্থি এবং বহিঃক্ষরা বা নালীযুক্ত গ্রন্থি দ্বারা গঠিত। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয় যা শরীরে বিভিন্ন বিপাক ক্রিয়ায় সাহায্য করে, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক ক্ষরিত হয় যা খাদ্য পরিপাকে সাহায্য করে। এই কারণে অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলে। চারেতে বলেছে ইউট্রোফিকেশন কাকে বলে, এটি কিভাবে জলের দূষণ ঘটায়? লিখবে রাসায়নিক সার, কীটনাশক এবং জৈব বর্জ্যযুক্ত ময়লা জলে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে। সমুদ্রের জলে বা অন্যান্য জলাশয়ের জলে এই সমস্ত পদার্থ মেশার ফলে প্রধানত নাইট্রোজেন, কার্বন ও ফসফেটের প্রভাবে জলের উপরিতলের শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের ঘাটতি হয়। ঘটনাকে ইউট্রোফিকেশন বলে। ইউট্রোফিকেশনে জল দূষণের প্রকৃতি এক হচ্ছে জলের উপরিতলে এরা বৃদ্ধি পায় বলে জলে সূর্যের আলোর প্রবেশে বাধা পায়, ফলে সালোক সংশ্লেষ বাধাপ্রাপ্ত হয় এবং জল দূষিত হয়। দুই, বিপুল পরিমাণে বর্ধিত শৈবাল বা অ্যালগাল ব্লুম যাদের শ্বাসকার্যের ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, একে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। বিওডি বাড়ার ফলে জলে বসবাসকারী অন্যান্য প্রাণীদের শ্বাসকার্য ব্যাহত হয় ও জীবনহানি ঘটে। আর চার, এই সমস্ত শৈবাল কিছু অধিবীজ ত্যাগ করে যার প্রভাবে অন্যান্য সামুদ্রিক প্রাণীদের জীবন বিপন্ন হয়। পাঁচে দিয়েছে কিভাবে জীবদেহ থেকে ঠান্ডা আলো বা বায়োলুমিনেসেন্স নির্গত হয়। লিখবে বায়োলুমিনেসেন্টদের দেহে এক ধরনের প্রোটিন ঘটিত রঞ্জক লুসিফেরিন উপস্থিত থাকে। লুসিফেরিন জৈব ফসফেট ও ধাতব আয়ন দ্বারা গঠিত। অক্সিজেনের উপস্থিতিতে দেহে উপস্থিত লুসিফারেজ উৎসেচক আর লুসিফেরিনের বিক্রিয়ায় রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় এবং এক প্রকার উত্তাপবিহীন আলো উৎপন্ন করে। অথবাতে বলেছে গরম মশলা কাকে বলে, কোন কোন রান্নায় গরম মশলা ব্যবহার করা হয়? লিখবে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, জয়িত্রী আর জায়ফল একসঙ্গে মিশিয়ে গরম মশলা তৈরি করা হয়। নানা রকম তরকারি, মাছ, মাংস ইত্যাদি রান্নায় স্বাদ আর গন্ধ আনতে গরম মশলা ব্যবহার করা হয়। চারের আয়তে বলেছে বহুকোষী জীবদেহ সংগঠনের ধাপগুলি ছোট থেকে বড় পর্যায়ক্রমে সাজাও। লজ্জাবতীকে আমরা সজীব কিন্তু শুকনো কাঠকে জড় বলি কেন? এই যে বহুকোষী জীবদেহের সংগঠনের ধাপগুলি কোষ, কলা, অঙ্গ, তন্ত্র, জীবদেহ। আর লজ্জাবতী সজীব কিন্তু শুকনো কাঠকে জড় বলার কারণ লজ্জাবতী গাছ নিজ দেহে খাদ্য তৈরির মাধ্যমে পুষ্টি লাভ করে। 2, লজ্জাবতী শ্বাসকার্য করে, বংশবিস্তার করে। 3, লজ্জাবতীর পাতায় হাত ছোঁয়ালে পাতায় চলন দেখা যায়, অর্থাৎ পাতা উত্তেজনায় সাড়া দেয়। সুতরাং লজ্জাবতী সজীব। পুষ্টি, শ্বাসকার্য, বংশবিস্তার, উত্তেজনায় সাড়া দেওয়া প্রভৃতি ধর্মগুলো শুকনো কাঠে দেখা যায় না, তাই শুকনো কাঠ জড় পদার্থ। অথবাতে বলেছে প্রাণী কোষে কোষপ্রাচীর দেখা যায় না, উদ্ভিদ কোষে কোষপ্রাচীর দেখা যায় কেন, আর গলগি বস্তু কাকে বলে? লিখবে প্রাণী কোষের তুলনায় উদ্ভিদ কোষে যান্ত্রিক দৃঢ়তা অনেক বেশি থাকে। উদ্ভিদ যেহেতু স্থান পরিবর্তন করতে পারে না, সে কারণে পরিবেশের সমস্ত প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয় উদ্ভিদকে। এর জন্য উদ্ভিদ কোষের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হয়। কোষপ্রাচীর উদ্ভিদকে এই অতিরিক্ত সুরক্ষা দিয়ে থাকে। উপরিউক্ত কারণের জন্যই প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না, কিন্তু উদ্ভিদ কোষ কোষপ্রাচীর যুক্ত হয়। আর ওর সাথে যেটা বলেছে গলগি বস্তু কাকে বলে? লিখবে সমস্ত ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের কাছে একক পর্দাবৃত নলাকার বা গোলাকার যে সমস্ত কোষীয় অঙ্গাণু ঘন সন্নিবিশিষ্টভাবে অবস্থান করে এবং কোষের ক্ষরণ কাজে সাহায্য করে তাদের গলগি বস্তু বলে। অথবা বলেছে শৈবাল এবং ছত্রাকের মধ্যে 3টি সাদৃশ্যযুক্ত বৈশিষ্ট্য উল্লেখ করো। এই যে শৈবাল আর ছত্রাকের মধ্যে সাদৃশ্যযুক্ত বৈশিষ্ট্য এক হচ্ছে শৈবাল এবং ছত্রাক উভয়ই সমাঙ্গদেহী, অর্থাৎ দেহ মূলকাণ্ড পাতায় বিভেদিত থাকে না। 2, উভয়েরই কোষে কোষপ্রাচীর বর্তমান। আর 3, উভয়েরই এককোষী আর বহুকোষী সদস্য বর্তমান। 3 বলেছে থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণজনিত সমস্যা তার লক্ষণ আর কম ক্ষরণজনিত সমস্যা এবং তার লক্ষণগুলি লেখো। থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণজনিত সমস্যার লক্ষণ হচ্ছে স্ফীতনেত্র, গলগণ্ড বা
অপথ্যালমিক গয়টার বা গ্রেভস বর্ণিত রোগ। থাইরয়েড গ্রন্থি ফুলে উঠে, চোখ দুটো ঠেলে বাইরের দিকে চলে আসে। 2 রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। 3 বিএমআর ও শ্বসনের হার বৃদ্ধি পায়, যার দেহে রক্তবাহ প্রসারিত হয়, ত্বক ঘর্মাক্ত, ভেজা ভেজা ভাব ও রক্তাভ হয়। আর কম ক্ষরণজনিত সমস্যা হচ্ছে ক্রেটিনিজম, শিশুদের দেহে হয়। শিশুদের দেহের বৃদ্ধি কমে যায়, মানসিক বিকাশ ব্যাহত হয়। 2 দেহত্বক মোটা, শুষ্ক, খসখসে, ভাঁজযুক্ত হয়। 3 জননাঙ্গ অপরিণত অবস্থায় থাকে। 4 পেট মোটা ও ফুলে যায়। 5 শিশুদের পেশি দুর্বল হয়, মুখমণ্ডল ফুলে যায়, জিভ প্রসারিত হয়ে বেরিয়ে আসে ও মুখ দিয়ে লালা ঝরতে থাকে। 4 বলেছে ম্যানগ্রোভ বনভূমি কাকে বলে, এটা কোথায় দেখা যায়, আর এর 2টি বৈশিষ্ট্য লেখো। লিখবে বিষুবরেখা অঞ্চলের কিছু অংশ এবং ক্রান্তীয় সমুদ্র তীরে লবণাক্ত জলপ্লাবিত অঞ্চলে যে বনভূমি গড়ে উঠেছে তাকে ম্যানগ্রোভ বনভূমি বলে। ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলনস্থলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। বৈশিষ্ট্য হচ্ছে সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, মাটি পলিযুক্ত, এঁটেল এবং হিউমাস যুক্ত হয়। এই মাটিতে প্রচুর পরিমাণে লবণ থাকায় এই মাটিতে উপস্থিত জল উদ্ভিদ শোষণ করতে পারে না, এই জন্য একে সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। এছাড়া এখানকার উদ্ভিদের শ্বাসমূল, ঠেসমূল দেখা যায় এবং উদ্ভিদগুলিতে জরায়ুজ অঙ্কুরোদ্গমন ঘটে। 2টি বৈশিষ্ট্য বলেছে, আচ্ছা এর সাথে শ্বাসমূল আর ঠেসমূল বলে দেবে যে ম্যানগ্রোভ উদ্ভিদের শাখামূল অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠে আসে এবং শ্বাসকার্য চালায়, একে শ্বাসমূল বা নিউম্যাটোফোর বলে। ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ডের গোড়া থেকে নির্গত কিছু অস্থানিক মূল এই জাতীয় উদ্ভিদকে কাদা মাটিতে খাড়াভাবে দাঁড়াতে সাহায্য করে, একে ঠেসমূল বলে। অথবা বলেছে খাদ্য শৃঙ্খল কাকে বলে। লিখবে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে জীবজগতে যে শৃঙ্খলাকার গঠন তৈরি হয় আর যে গঠনের মধ্যে দিয়ে আবদ্ধ রূপান্তরিত সৌরশক্তির স্থানান্তর ঘটে তাকে খাদ্য শৃঙ্খল বলে। ওর সাথে রয়েছে কি কি কারণে দাবানল সৃষ্টি হয়। লিখবে 1 হচ্ছে শুকনো গাছের উপর আকস্মিক বজ্রপাতের ফলে গাছে আগুন ধরে যেতে পারে। 2 অগ্নুৎপাতের সময় প্রচুর পরিমাণে লাভা জ্বালামুখ থেকে ছিটকে বেরোয়, এই লাভার সংস্পর্শে কোনো শুকনো গাছ এলে বনে আগুন লাগতে পারে। 3 তীব্র বায়ুপ্রবাহের প্রভাবে পাশাপাশি দুলতে থাকা গাছে গাছে ঘষা লাগলে আগুনের শিখা বা স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, যা বনের অন্যান্য গাছে ছড়িয়ে পড়ে। 4 বনের ধারে উঁচু পাহাড় বা টিলা থেকে পাথর গড়িয়ে পড়ার সময় পাথরে পাথরে ঘষা লেগে আগুনের ফুলকি উৎপন্ন হয়, যা শুকনো পাতায় পড়লে আগুনের লেলিহান শিখা উৎপন্ন হয়। 5 বনের ভিতরে ধূমপান রান্না করলে দুর্ঘটনাক্রমে আগুন লাগতে পারে। 5 বলেছে কারকিউমিন কি, এটির উপকারিতা, আর এলাচ কি প্রকার উদ্ভিদ। লিখবে কারকিউমিন হচ্ছে হলুদে থাকা একটি যৌগ, এটা হচ্ছে এই উপস্থিতির জন্যই জীবাণুনাশক হিসাবে হলুদ ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাককে মেরে ফেলার ক্ষমতা রাখে। আর হচ্ছে এটির উপকারিতা লেখো, ওই যে বললো উপস্থিত মেরে ফেলার ক্ষমতা রাখে, তাহলে হলুদে থাকা হচ্ছে একটি জীবাণুনাশক যৌগ। এলাচ হচ্ছে কি প্রকারের উদ্ভিদ। লিখবে এলাচ হলো বহু বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। এলাচ হলো এক রকমের বহু বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। অথবাতে বলেছে এটা আদাকে হবে, হলুদ নয়। মৃদগত কাণ্ড বলার কারণ কি, আর ইউজিনল কি। লিখবে আদা মাটির নিচে অনুভূমিকভাবে বর্ধিত হয়, একে গ্রন্থিকাণ্ড বলা হয়ে থাকে। আদার গায়ে স্বল্পপত্র পর্ব মধ্যে সুস্পষ্ট উপস্থিতি বর্তমান। আদায় কাক্ষিক মুকুল তৈরি হয় এবং কাক্ষিক মুকুল অঙ্কজ জননে সাহায্য করে। আরো সাথে আছে ইউজিনল কি বলেছে, শুধু লবঙ্গতে যে বিশেষ রাসায়নিক পদার্থ উপস্থিত থাকে তাকে ইউজিনল বলে। এটা ব্যাকটেরিয়ানাশক ক্ষমতা আছে, এই কারণে আগেকার দিনে শুয়োরের মাংস সংরক্ষণের জন্য লবঙ্গ ব্যবহার করা হতো।